You are watching Step Presents Starbuzz. চইল্লাই আইছি কত দূরে বন্ধুর কথা মনে পড়ে বন্ধুর লাগি নিশি জাগি বন্ধুর লাগি নিশি জাগি এ দুই চোখে বৃষ্টি ঝরে চইল্লাই আইছি কত দূরে বন্ধুর কথা মনে পড়ে। মহান সৃষ্টিকর্তার হচ্ছে দান অবশ্যই, যেটাকে আমরা গড গিফটেড বলি। এটা তো না থাকলে সেখানে মানে চর্চা করা যায় না। লেখাপড়াতে বেশি সিরিয়াস ছিলাম না, গান নিয়ে বেশি চিন্তা করতাম। হ্যাঁ, আমার যেমন আমি বিএফ শাহিন কলেজে আমার অনেকগুলো পুরস্কার আমি রেখে দিয়েছি আর কি। বিএনসিসিতে সেখানে আমার পুরস্কার আমি রেখে দিয়েছি, আনিনি। এক নামে চিনবে সবাই। তো তখন আমার মনে হয় কি যে তখন সঙ্গীত শিল্পী বলা যেতে পারে। আমি এখন নিজেকে গায়ক হিসাবে মানে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ। আমার জীবনের প্রথম গানই হচ্ছে আমি মৌলিক গান রেকর্ড করেছি এবং সেটি আমার লেখা শুরু করা। মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তো মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তো। কারণ মৌলিক গান যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা আমি বলবো যে মহান সৃষ্টিকর্তার মানে অবশ্যই অবদান। মানুষকে দুঃখ বিষাদ প্রকাশ করতে বা শেয়ার করতে লোককথা, লোকগান, স্যাড গান বিশেষত, সেটি বেশি আমার কাছে মনে হয় যে হৃদয় ছুঁয়ে যায়। এখন দর্শকরা তো আমাকে বলবো যে আমি তো মানে আমি কিছু জানি না। অ্যাকচুয়ালি আমি মানে এই ধরনের মেন্টাল মানে নাই, প্রস্তুতি নাই। দ্বিতীয়ত হচ্ছে যে গান ছাড়া মানে গানের এই প্রসঙ্গ ছাড়া আমার মাথার মধ্যে কিছু ঘোরে না। পারিসা রে পারিসা তো একিয়া চরণ পারিসা রে পারিসা তো পাল্টে গেছে মন পারিসা রে পারিসা তো একই আচরণ প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্ল্যামার্সের পর্দায় স্টেপ প্রেজেন্ট স্টারবাজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তমর রশিদ। দর্শক, আজ আমাদের সাথে রয়েছে এমন একজন মানুষ যার গান শুনতে আমরা সবাই ভালোবাসি। বর্তমান সময়ে ভীষণ জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী খায়রুল ওয়াসি। তার সাথে আজ আমরা নানান প্রসঙ্গ নিয়ে কথা বলবো। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? স্বাগত, খুব ভালো আছেন। আপনি কেমন আছেন? আপনাকে দেখে এখন ভালো লাগছে, কারণ গানের মানুষের কাছ থেকে অনেক গান শুনবো। সো আগে কথা না বলে আগে একটু গান শুনি, তাহলে একটু মুডটা ফ্রেশ হয়ে যাবে আমাদের সবার। আচ্ছা, প্রথমে আমি ধন্যবাদ জানাই আপনাদের আজকের এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আর খুব ভালো লাগছে, মানে একটা ঘরোয়া পরিবেশ, সুন্দর কথা বলার। আচ্ছা, আমি সম্প্রতি আমার একটি গান প্রকাশিত হয়েছে আমার ইউটিউব চ্যানেলে, খায়রুল ওয়াসি ইউটিউব চ্যানেল, এক জীবনের ব্যথা। গানটির কথা লিখেছেন আমাদের এস এ হালিম ভাই এবং সুর ও সঙ্গীত করেছি আমি। Step, 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 cause I'm a stress. Shabba right, super fit. Step, 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 super hit. আঘাতে আঘাতে পাথর হয়ে যায় রে ক্ষয়, বৃষ্টিহীন শীতল মাটি হয় রে মরুময়। আমি তো হয় মাটির মানুষ, মাটির দুনিয়ায় রে, এক জীবন এক
হৃদয়ে কত ব্যথা সয় রে, এক জীবনে এক হৃদয়ে কত ব্যথা সয় রে। বাহ, কি দারুণ একটা গান দিয়ে আসলে Thank you. অনুষ্ঠানটা শুরু করছি। এবং এই যে ঝরঝরে গানের গলা, যেটা চাইলেও যে কেউ করতে পারে না, এত শ্রুতিমধুর গলা করার পেছনে নিশ্চয়ই অনেক কঠোর পরিশ্রম ছিল। অনেক পেছন থেকে গল্প শুরু করব। গানে কিভাবে যাত্রা শুরু হলো, কার ইচ্ছে ছিল, কিভাবে গলাটার এত সুন্দর রেওয়াজের মাধ্যমে নিয়ে আসা হলো? প্রথমে বলবো যে মহান সৃষ্টিকর্তার হচ্ছে দান অবশ্যই, যেটাকে আমরা গড গিফটেড বলি। এটা তো না থাকলে সেখানে মানে চর্চা করা যায় না। শুধু চর্চা করে শ্রুতি মধুরতা আনাটা খুব টাফ। আর যে গড গিফটেড যে বিষয়টা, এই বিষয়ের উপরে আস্তে আস্তে চর্চা করতে হয়। আর আমি প্রথম আমার হাতে খড়ি এবং জেনেটিক্যালি আমার মায়ের কাছ থেকে আমার এটা সঙ্গীতে আসা। ছোটোবেলা থেকেই সঙ্গীতের প্রতি সুর শুনলেই আমি যতটুকু বুঝি যে আমার মধ্যে দুর্বলতা একটা, কাজ করত। হ্যাঁ অবশ্যই, এবং আমি একটু অন্যমনস্ক হয়ে যেতাম। মা যখন এই সম্ভাবনাময় একটা ব্যাপার বুঝতে পারলেন, তিনি প্রফেশনালি গান গাইতে পারেন না, বাট কখনো করেননি, কিন্তু গানকে গাইতে তিনি ভালোবাসেন। এবং গান তুলে তুলে রেডিও থেকে ছোটোবেলায় আমি যখন ক্লাস 1-এ পড়ি, তখন থেকেই হচ্ছে যে আমাকে গান শেখানো হতো মা, তারপর আমার সেজু চাচা মোহাম্মদ আলী। মানে আমার রক্তেই মনে হয় গান ছিল, যদিও তার প্রফেশনালি গান করেননি। মানে হাতে খড়িটা মায়ের হাতে। হ্যাঁ, মায়ের হাতে। তারপর সেজু চাচা মোহাম্মদ আলী, এবং হারমোনিয়াম এবং তবলার যে তালিমটা আমার শুরু শ্যামল ভৌমিক, আমার গ্রামেই, আমার যেখানে জন্মস্থান ফরিদপুরে মধুখালী থানায়, খুব প্রত্যন্ত অঞ্চল ছিল যে ব্যাপারটা। সেখান থেকে চর্চা করে এসএসসি পাশ করে আমি তো ঢাকায় চলে আসি। খুব দুরন্তপনা জীবন ছিল আমার শৈশব। সেই জায়গা থেকে মা এখানে নিয়ে আসেন, মানে ঢাকায় পাঠিয়ে দেন আর কি। এই তো শুরু হলো। একদম প্রফেশনালি হাতে খড়ি যদি বলি যে একদম গুরু দিয়ে সম্পূর্ণভাবে একদম ডেডিকেশন দিয়ে শেখা, সেটা তাহলে কবে হয়েছে? হ্যাঁ, সেটা আমার ক্লাস 6 থেকে। আচ্ছা। ক্লাস 6 যখন আমি মানে পড়ি, তখন থেকে হচ্ছে যে হারমোনিয়াম তবলায় বা ক্লাসিক্যাল মিউজিক, সেটা ছাড়া যে আসলে সঙ্গীত সম্ভব না। হ্যাঁ, মানে পরিপূর্ণভাবে যে ওয়ার্ল্ডের নানান ঘরানা মিউজিক সঙ্গীত, সেটা বুঝতে হলে তো এই ক্লাসিক্যালের যে গুরুত্বটা, এটা আমার ক্লাস 6 থেকেই মোটামুটি আমি আরেকজন গুরু নিয়ে প্রয়াত হয়েছেন আমার অবিনাশ দাস, ওনার কাছে রাগের হাতে খড়ি ক্লাসিক্যাল। তো সেটা শেষ করে এসএসসি পাশ করে আমি যখন এইচএসসির জন্য বিএফ শাহিন কলেজে আমি অ্যাডমিশন নিলাম, এবং সেটা গানের কারণেই। গান আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে এবং দিচ্ছে। তো সেখানে ভর্তির সুযোগ না থাকা সত্ত্বেও আমার এই গানের সার্টিফিকেট, আমার জাতীয় পুরস্কার, শিক্ষা সপ্তাহের পুরস্কার, তারপরে এই সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে যে আমাকে বিএফ শাহিন কলেজে এইচএসসির পড়ার একটা সুযোগ তৈরি হয়। সেখানে ভর্তি হয়ে যে জিনিসটা, সেটা ছোটোবেলা থেকে আমি লেখাপড়াতে বেশি সিরিয়াস ছিলাম না, গান নিয়েই বেশি চিন্তা করতাম। বাট এইচএসসি ভর্তির পর থেকে যখন আমার মনে হলো, সবাই বলতে লাগলো যে লেখাপড়া না করলে আসলে গানের গুরুত্বটা কমে যাবে। সবার আগে পড়াশোনা। হ্যাঁ, সবার আগেই পড়াশোনা। কারণ পড়াশোনা এমন একটা জিনিস যে আমি যে গান করব, গানের মানুষের সাথে যে রিলেট হব, সেটার জন্য তো আমাকে সেই জায়গাগুলোতে যেতে আমাকে অবশ্যই ভালো লেখাপড়া করতে হবে এবং নিজের জায়গাটা তৈরি করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, আমার যেমন আমি বিএফ শাহিন কলেজে আমার অনেকগুলো পুরস্কার আমি রেখে দিয়েছি আর কি। বিএনসিসি সেখানে আমার পুরস্কার আমি রেখে দিয়েছি, আনিনি। তো শাহিন কলেজে একজন শিক্ষক ছিলেন, সব শিক্ষকই আমাকে শ্রদ্ধার, আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছেন। মোস্তফা কামাল স্যার, উনি এখন আমেরিকাতে আসেন। উনি আমাকে প্রচণ্ড হেল্প করেছিলেন আর কি, যে গানের ব্যাপারে, লেখাপড়ার ব্যাপারে। আমার
সাবজেক্ট চুজ করে দিয়েছিলেন ওনারা, আমার সুবিধা হয় কোনটাতে আমার এই ব্যাপারগুলো যখন আমি বুঝতে পারলাম, শিখলাম, তখন আমি 2 বছর আমার গানের বেশি একটা আমি চর্চা করিনি, শুধু নিজে নিজে চর্চা করেছি। এবার প্রাতিষ্ঠানিক চর্চা আমার ছিল না, কারণ আমি যখন লেখাপড়ায় সিরিয়াস যে আমি ভালো করে ইন্টারমিডিয়েট পাস করব, তারপর হচ্ছে যে গ্রাজুয়েশন করব। তো তখন যখন ইন্টারমিডিয়েট পাস করলাম আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে যে গ্রাজুয়েশন শুরু করলাম ইংরেজিতে ঢাকা কলেজে। সেখানে ফার্স্ট ইয়ার ভর্তি, মানে ফার্স্ট ইয়ার শেষ হওয়ার পরেই আমি হচ্ছে ছায়ানটে ভর্তি হই। মানে ছায়ানটটা হচ্ছে আর একটা অধ্যায়। আমার বড় ভাই খোকন মাহমুদ ও বললেন, আমরা খুব ইমিডিয়েট কাছাকাছি, তো আমরা তুই তুকারি করেই বলি, এই প্রোগ্রাম হয়তো দেখবে। বড় ভাইয়ের অশেষ অবদান আমাদের, বিশেষত আমার জীবনে। তো মা বাবার পরেই আর কি ভাই বললো যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার। ছায়ানটে ভর্তি হলাম, সেখানে ওভারঅল আমার ফার্স্ট ক্লাস ছিল মার্কিংয়ে। তো ভালো মতো সঙ্গীত সূচনা প্রবেশ শেষ করলাম, শেখাটা হলো। হ্যাঁ। মানে আমরা এভাবে বলতে পারি যে ছোটবেলা থেকে অদম্য ইচ্ছা শক্তির একটা কেন্দ্রবিন্দুতে ছিল সবসময় আপনার গান, সবার কাছ থেকে শিখে, এবং অবশ্যই যে সৃষ্টিকর্তার প্রদত্ত একটা ব্যাপার ছিল, এবং পরবর্তী যে একটি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে একটা পরিপূর্ণ সঙ্গীত শিল্পীতে আপনি পরিণত হয়ে গিয়েছেন। তবে নিজেকে ভেঙে গড়া একজন মানুষ আপনি, কেননা সবসময় নিজেরই প্র্যাকটিসটা করতে হয়েছিল নিজের সাথে। এটা যদি জানতে চাই, প্রথম গান রেকর্ড করার অভিজ্ঞতা নিশ্চয়ই অনেক বড় একটা দিন, সেই দিনটা ছিল আপনার জীবনে, অভিজ্ঞতাটা কেমন ছিল? আচ্ছা, প্রথমে বলবো হচ্ছে যে সঙ্গীত শিল্পী হওয়া অনেক বড় বিশাল একটা সাধনার চর্চার। আমি নিজেকে এখনো গায়ক ভাবি, আমি এখনো সঙ্গীত শিল্পী হতে পারিনি প্রথমত, আমার কাছে মনে হয়। এবং বয়স, দর্শন, গানের সম্ভার, মৌলিক গানের একটা কালেকশন, নিজের হওয়া, জনপ্রিয়তা, এটা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর হচ্ছে আমার মনে হয় যে গুডউইল সব দেশে বিদেশে সব জায়গায় এক নামে চিনবে সবাই। তো তখন আমার মনে হয় কি যে তখন সঙ্গীত শিল্পী বলা যেতে পারে। আমি এখন নিজেকে গায়ক হিসাবে মানে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে প্রশ্ন করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে তো আমি যখন বুঝতে পারি যে আমি নিজে মৌলিক গান করব, মৌলিক গান আমাকে গাইতে হবে, আর মৌলিক গান ছাড়া একজন শিল্পী হয়ে ওঠা সম্ভব না। হ্যাঁ, কাভার গান। তো আমি যখন এটা বুঝতে শিখলাম, ক্লাস 9 থেকে আমি এটা মানে চর্চা শুরু করি, গান লেখা শুরু করা। তো গান লিখে আমি প্রথম মৌলিক গান যখন আমি রেকর্ড করতে যাই, গোলাম ইয়াজদানি আমার মানে সম্পর্কে মামা হয় আর কি, মামাই বলি। তো আমার এক বন্ধু হিমু নাম করেছিল, আমার খুব মানে ফার্স্ট ইয়ারে আমরা একসাথে লেখাপড়া করেছি। হিমু আমাকে বললো যে যখন যে গানটা অনেক আগেই লেখা, সেই গানটি আমি প্রথম রেকর্ড করতে চাই, এবং গোলাম ইয়াজদানি ও আমাকে একদিন স্টুডিওতে নিয়ে গেল। আমার বন্ধু বললো যে তুই চল যে এই গানটা রেকর্ড করবি। তো ওখানে গেলাম। চইল্লা আইসি কত দূরে, বন্ধুর কথা মনে পড়ে, এরকম একটা গান আমার প্রথম রেকর্ড দিয়ে শুরু হলো, মৌলিক গান দিয়ে। এবং আমার জীবনের প্রথম গানই হচ্ছে আমি মৌলিক গান রেকর্ড করেছি, এবং সেটি আমার লেখা শুরু করা। এটা কত বছর আগের কথা? এটা তা তো প্রায় 13 বছর হলো। তখন আপনি স্কুলে? না, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। ফার্স্ট ইয়ারে ইউনিভার্সিটিতে? হ্যাঁ, ইউনিভার্সিটিতে। এবং তখন আমার মৌলিক গান দিয়ে যখন শুরু, যদিও এই গানটি আমি কোনো চ্যানেলে যাইনি, তো এই গানটি এমনিতেই অনেকেই যারা আমার শুভাকাঙ্ক্ষী ওনারা শুনে অনেকেই প্রশংসা করেছে। পরে আস্তে আস্তে এটা তো এখন ইউটিউবে। এক লাইন শুনবো এই গানটা। চইল্লা আইসি কত দূরে, বন্ধুর কথা মনে পড়ে, বন্ধুর লাগি নিশে জাগি, বন্ধুর লাগি নিশে জাগি, এ দুই চোখে বৃষ্টি ঝরে, চইল্লা আইসি কত দূরে, বন্ধুর কথা মনে পড়ে।
কি সুন্দর, কি চমৎকার। এই যে নিজের লেখা, নিজের সুর করা, তাও এত বছর আগে, মানে শুরু থেকেই আসলে গানটা আপনার ভিতরে ছিল এবং সুরগুলো আপনি বুঝতেন বা আসলে কোন লেখাটা মানুষের ভালো লাগবে সেটা বুঝতেন। যদিও আমরা সবাই জানি যে আপনার কি ধরনের গান গাইতে ভালো লাগে, তারপরেও প্রশ্নটা আপনার কাছেই করতে চাই, কোন গান আপনার, কোন ধরনের গান আপনার সব থেকে পছন্দের? লোকগান বেশি পছন্দের এবং মানে স্যাড গান, যা মানুষের গল্প বলে মূলত। হ্যাঁ সব গানই মানুষের গল্প বলে বা মানুষকে টাচ করে। তার মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে যে মানুষের দুঃখ বিষাদ প্রকাশ করতে বা শেয়ার করতে লোককথা, লোকগান, স্যাড গান বিশেষত, সেটি বেশি আমার কাছে মনে হয় যে হৃদয় ছুঁয়ে যায়। বাহ, আমাদের আয়োজন কয়েকটা সেগমেন্টে বিভক্ত, আমরা এই কথাগুলোতে আবারও আসবো, তবে একটা গেম সেগমেন্টে চলে যাচ্ছি। দর্শক, চলে যাচ্ছে আমাদের গেম সেগমেন্ট অদ্ভুত রূপে। অদ্ভুত রূপে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে অদ্ভুত কিছু প্রশ্ন দিয়ে। প্রথম অদ্ভুত প্রশ্ন আপনার জন্য, বাংলাদেশের ইন্টারনেট চালু হয় কবে? বাংলাদেশে ইন্টারনেট চালু হয় এটা কবে? আমি বলতে পারবো না। একটু চেষ্টা যদি করেন, মানে আমরা তো অদ্ভুত প্রশ্ন আমরা নাই জানতে পারি, চেষ্টার উপরে আসলে উত্তর হবে। ইন্টারনেট চালু হয়, আমি আসলে আমার 2014। আর একটু আগে চালু হয়েছে, মানে আমিও এটাই না, জানতাম। আমি 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 এগুলো সম্পর্কে আমি খোঁজ রাখি না সত্যি। 90 এর পরে। 90 এর পর 2000। 1993 তে। পরের অদ্ভুত প্রশ্ন, টিভি শব্দটি বাংলা কি? টিভি শব্দটি বাংলা কি? টেলিভিশন। টেলিভিশন। এটা তো ইংলিশ, মানে এটার বাংলা। বাংলা এগুলো তো আমি বলতে পারবো না। ওকে, টেলিভিশন আচ্ছা। বা টিভির বাংলা হচ্ছে দূরদর্শন যন্ত্র। ওকে, আচ্ছা, আমাকে আগে থেকে বলে আমি প্রিপারেশন নিয়ে আসতাম। আমি তো এটা হতো না। ওকে, না, আমি তো এইটা সত্যি বলতে কি আমি বলি, এখন দর্শকরা তো আমাকে বলবো যে আমি তো মানে আমি কিছু জানি না। অ্যাকচুয়ালি আমি মানে এই ধরনের মেন্টাল মানে নাই, প্রস্তুতি নাই। দ্বিতীয়ত হচ্ছে যে গান ছাড়া, মানে গানের এই প্রসঙ্গ ছাড়া আমার মাথার মধ্যে কিছু ঘুরে না। এইটা দর্শকেরা জানে যে এই প্রশ্নগুলো অনেক টাফ হয়। ওকে, পরে অদ্ভুত প্রশ্ন আপনার জন্য, করলাতে আছে, পটলেও আছে, কিন্তু আলুতে নেই। শিটস মানে সিস, হ্যাঁ। এই ডেফিনেটলি এটা হয়েছে। পরের অদ্ভুত প্রশ্ন, কোন গাছের নাম নিলে মেয়েরা খুশি হয়? কোন গাছের নাম নিলে মেয়েরা খুশি হয়? কোন গাছের নামে? তেঁতুল। কোন গাছের নাম নিলে মেয়েরা খুশি হয়? মেয়েদের প্রশংসার ক্ষেত্রেও আমরা ওই শব্দটা ব্যবহার করি। কোন গাছের নাম নিলে মেয়েরা খুশি হয়? হিন্ট হচ্ছে, মেয়েদেরকে আমরা প্রশংসা করার সময় এই কথাটা বলি যে তুমি অনেক বলতে পারবো না। সুন্দরী। ও, সুন্দরী গাছ। আরে ওকে, পরের অদ্ভুত প্রশ্ন, কাগজে আছে, কলমেও আছে, কিন্তু খাতায় নেই, কি? কাঁচা গুগলি। কাগজে আছে, কলমে আছে, খাতায় নেই। কাগজে আছে, কলমে আছে, খাতায় নেই। খাতায় নেই। কাগজে আছে, কাগজ, কলম, খাতা। কাগজে আছে, কলমে আছে, খাতায় নেই। কি এটা? প্রশ্নতে উত্তর আছে, কাগজ, কলম, খাতা। কাগজ, কলম, খাতা। ক কাগজ, ক কলম, খ খাতা। ক। হ্যাঁ, কাগজে ক আছে, হ্যাঁ, কলমে ক খাতায় আছে, নেই। খাতায় ক নেই। ওহো, এগুলো তো আমি পারি না। এগুলো তো সবাই আমার হাসবে, বলবে যে ও আছে একটু হাসবে, সহজ সহজ জিনিস পারতেছে একটু না। হাসবে সবাই। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন, আচ্ছা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে আমার সাথে থাকে, কিন্তু আমি তাকে দেখি না, কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে আমার সাথে থাকে, কিন্তু আমি তাকে দেখি না। সৃষ্টিকর্তা। মৃত্যুর পরেও কিন্তু সৃষ্টিকর্তা আমাদের সাথে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে না, তাকে দেখি না। নাকি আত্মা, ইট কুড বি অ্যান্সার, আমি এটা নিয়ে নিচ্ছি। আত্মা হতে পারে, বিকজ আমরা আত্মা দেখি না, বাট আমাদের সাথে থাকে। বাট এখানে লেখা আছে ছায়া, তবে চাইলে আমরা ছায়া দেখতেও পারি, সো আমি আত্মাটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। পরের অদ্ভুত প্রশ্ন আপনার জন্য, ছোটবেলায় লম্বা, বড়বেলায় খাটো, কে? ছোটবেলায় লম্বা, বড়বেলায় খাটো। ছোটবেলায় লম্বা, বড়বেলায় খাটো। খাটো। ছোটবেলায় লম্বা, হিন্ট লাগবে কোনো? বড়বেলায় খাটো। হচ্ছে পেন্সিল। পেন্সিল। হতে পারে, হতে পারে। ছোটবেলায় শেপ বানায়, শুরুতে বড় থাকে, আস্তে আস্তে ছোট হতে থাকে। দুধ সাদা, তুলো সাদা, আর কে সাদা, যে কিনা জলে নেমে হেঁটে হেঁটে মাছ ধরে? বক সাদা।
বক হয়ে গেছে, বা এখন একটু ভাইয়া বুদ্ধি খাটাচ্ছে। আমি তো ছিলাম গানের মধ্যে, আমি আসলে এই হুট করে এইরকম প্রশ্ন মানে আমাকে দংশন করা হবে আমি তো বুঝতে পারি নাই। আমি আগে একটু একটু ইয়ে করলেও আমি মেন্টালি প্রিপারেশন নিতাম। যাই হোক, তারপর হ্যাঁ। পরের অত প্রশ্ন, একটা রুমে 10টা মোমবাতি ছিল, 5টা নিভিয়ে দিলাম, তাহলে কয়টা থাকবে? একই রুমে একটা রুমে 10টা মোমবাতি ছিল, 5টা নিভিয়ে দিলাম, তাহলে কয়টা থাকবে? 10টাই থাকবে। উম, হ্যাঁ, কিভাবে? মোমবাতি 10টাই। মানে নিভালেও সেটা তো থাকছে। হ্যাঁ, যাক ভাইয়া, আসলে এবার পুরো মাথা কাজ করছে। পরের অত প্রশ্ন, এক গাড়ি রাস্তা ধরে আসে, উল্টো দিকের গাড়ির হেডলাইট অন ছিল, রাস্তায় আলোও ছিল না, কিন্তু চালক তাকে দেখে থেমে গেল, কেন? এক গাড়ি রাস্তা ধরে আসছে, উল্টো দিকের গাড়ির হেডলাইট অন ছিল না। ওকে, ঠিক আছে, মানে মুখোমুখি গাড়ি আসে, হেডলাইট অন ছিল না, রাস্তায়ও কোনো লাইট ছিল না, কিন্তু চালক ঠিকঠাক ওই অপোজিট গাড়ি দেখে দাঁড়িয়ে গেল। কারণ সে হচ্ছে উল্টো পথে আসছে। না, ব্যাপারটা হচ্ছে দুটো গাড়ি হ্যাঁ, এভাবে যাচ্ছে, এভাবে এখন ওরা যদি যেতে থাকে ওরা তাহলে অ্যাক্সিডেন্ট করবে, হ্যাঁ, বাট রাস্তায় কোনো আলো নেই, কোনো গাড়ির হেডলাইটও চলছে না, মানে একদম ব্ল্যাক, কিন্তু তারপরও একটা ধরে নিলাম এই গাড়িটা ওই গাড়িটা দেখে থেমে গেল যেন ও ক্রস করতে পারে। কিভাবে সম্ভব? কোথাও আলো নেই, রাস্তা অন্ধকার, মানে রাস্তায় আলো জ্বলছে না, গাড়ির হেডলাইট অন নাই। তো একটা তো অন নাই, কিন্তু আরেকটা তো ঠিকই অন আছে। না, কোনো গাড়ির হেডলাইট অন নেই, রাস্তার কোনো ল্যাম্পেরও কোনো লাইট জ্বালানো নেই, তারপরেও দাঁড়িয়ে গেল কিভাবে? এটা খুবই অদ্ভুত প্রশ্ন, মানে এটা স্বাভাবিকভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে এটা উত্তর দিতে পারবেন না, অস্বাভাবিকভাবে চিন্তা করতে হবে। অস্বাভাবিকভাবে না? দুটো গাড়ি যাচ্ছে, কারো হেডলাইট অন নেই, রাস্তাতেও কোনো লাইট জ্বলছে না, কিন্তু একজন না, আরেকজন অন্ধকার। মানে অন্ধকার না, মানে একজন আরেকজনকে দেখে থেমে গেল, কিভাবে সম্ভব? থেমে গেল, একজন আরেকজন থেমে গেল অ্যাক্সিডেন্টের ভয়ে, যে মানে সে তো একটু তো টের পেয়েছে যে সামনে গাড়ি আছে, যে কোনো নাও একজন। পেতে পারে। হ্যাঁ, তাহলে একজন মনে হয় তেল ফুরাই গেছিল। হ্যাঁ, এটা একটা অ্যান্সার হতে পারে, যেহেতু অদ্ভুত প্রশ্ন, বাট এটা কে উত্তর মিরাকলে হচ্ছে- হয় না? হ্যাঁ, বাট এটার উত্তর হচ্ছে দিনের বেলা ছিল, এই জন্য উপরে লাইটও জ্বলছিল না, হেডলাইটও জ্বলছিল না। দ্যাটস ও, অদ্ভুত আচ্ছা। কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে একদম ঘুটঘুটে অন্ধকার বললে ভালো হতো। আমি তো যাই হোক, ওকে, ক্যারি অন। মানে এটাই আর কি অদ্ভুত প্রশ্ন। বুঝতে যাই পেরেছি। হোক, আমাদের অদ্ভুত প্রশ্ন হ্যাঁ, শেষ। হ্যাঁ। এবার আমরা আবারও আমাদের কথাবার্তায় আসি। আচ্ছা, মিডিয়াতে আসার বা গানের সাথে যুক্ত হওয়ার এতগুলো কথা আমরা শুনলাম, এতগুলো গল্প শুনলাম, ক্যারিয়ারের ইউটার্ন ছিল কোন গানটা, বা কোন পর্যায়ে যে ক্যারিয়ারটা সম্পূর্ণভাবে বদলে গেল? অনেক বেশি কাজের চাপ, অনেক বেশি টেলিভিশন কলস, অনেক বেশি পপুলারিটি, কোন সময়টা আসলো? আমার একটি নাটকে একটি গান যায়, গানের শিরোনাম হচ্ছে পারিসা। আচ্ছা, পারিসা সৈয়দ জুয়েল ভাইয়ের লেখা এবং আমার সুর করা। তো এই গানটি ফারহান অভিনীত ক্রাশ নাটকের নাম ছিল ক্রাশ। এই গানটি হচ্ছে দারুণভাবে ছড়িয়ে যায়, বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক রিলস এবং হচ্ছে টিকটক, তারপর হচ্ছে সব প্ল্যাটফর্মে দারুণভাবে ছড়িয়ে যায়। এবং এটার পর থেকে আমার নাটকেও, তা তো প্রায় 100 নাটকে আমি গান গেয়েছি, তারও বেশি হবে হয়তো। তো সেই তারপর থেকে শুরু হলো এই গানটা দিয়ে দারুণভাবে একটা ইউটার্ন, ক্যারিয়ার ইউটার্ন বলা যায়। রিটার্ন করা হলো। তারপর থেকে অনেক বেশি পপুলারিটি। গানটা শুনতে চাই। হ্যাঁ, আমি একটু গাইছি। Step, 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 'cause I'm a stress. Super high, super fit. Step, 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 super hit. এক জীবনে এক মানুষই হইলি রে দুজন, এই মনেতে বহাইলি দুঃখেরই শ্রাবণ। আগে যদি জানতাম আমি করবি রে এমন, বিশ্বাস কইরা দিতাম না আমার বুঝম পারিসা রে পারিসা, তো পাল্টে গেছে মন পারিসা রে পারিসা, তো একই আচরণ পারিসা রে পারিসা, তো
পাল্টে গেছে মন পরিসারে পরিসা তো একই আচরণ চমৎকার, খুবই সুন্দর। আপনি তো নিজেই টিউন করেন, নিজে গান লিখেন এবং নিজে গান গান, কোনটা আগে মাথায় আসে, টিউন না লিরিক? দুটাই হয়। একটা হচ্ছে লিরিক আগে আসে, অনেক সময় টিউন আগে আসে, পরে কথা সাজিয়ে। ডিপেন্ড করে যে আসলে মুডটা কিরকম। মুডটা রাইট, একটা কথার উপরেও গান হয়ে যেতে পারে, সেটা হোক মানে সুখের বা সেটা হোক দুঃখের। একটা চ্যালেঞ্জিং টাস্ক যদি আমরা করি, একটু ফানি কিছু, মনে করুন এখন এই মুহূর্তে এই সিচুয়েশন, এই মনে করুন আমাদের যে স্টেপের স্টার বাজে সেট হতে পারে, আমি আছি, এরকম সব কিছু মিলে যদি একটা গান এখন লিখতে বলা হয় বা হুট করে গেতে বলা হয়, কি হবে সে গান? সেক্ষেত্রে আমাকে একটা ওয়ার্ড বলতে হবে, শব্দ। আচ্ছা, শব্দ। আমার নাম তমা করে উপস্থাপনা। আচ্ছা, তমা না, মানে আমি খুব ভালো ভাইয়াকে পেয়ে এখন আমার একটা থিম সং বানিয়ে ফেলছি। আচ্ছা, এটা হতেই পারে, কারণ আমরা যখন গীতিকার হিসেবে বা সুরকার হিসেবে পরীক্ষা দেওয়া হয়তো আমাদের জাতীয় যে মাধ্যমগুলো আছে, বাংলাদেশ টেলিভিশন বা বিভিন্ন জায়গায় থাকে না যে এনলিস্টেড হওয়ার জন্য এই অপশানগুলো রয়েছে, কিন্তু আচ্ছা, ইনস্ট্যান্ট কিছু লিরিক দিয়ে দেওয়া হয়, বা সেটা হয়তো সুর করার জন্য বা গীতিকার হিসেবে। এটা আমি জানতাম না, যাক একটা ইনফরমেশন আমরা জেনে হ্যাঁ। নিলাম। সো এখন এটা কাজে তো লাগানো সেটা হতে পারে যে তোমার মতো কাউকে দেখিনি আগে, তোমার মতো কাউকে দেখিনি আগে, তুমি যেমন হাসিও তেমন, তুমি যেমন তোমার কথাও তেমন, প্রথম দেখাতে কেন এত ভালো লাগে তোমার মতো এমন মেয়ে দেখিনি তো আগে, তোমার মতো এমন মেয়ে দেখিনি তো আগে। ওয়াও, মানে আমার কাছে মনে হয় বেস্ট গান, আমার খুবই পছন্দ Thank you. হয়েছে। এবং ইনস্ট্যান্ট এত সুন্দরভাবে একটা ছন্দে গান মিলানো, গান কিন্তু অনেক কঠিন একটা জিনিস, ছন্দ থাকতে হয়, সুর থাকতে হয়, কথার পিঠের পরের কথাটাকে মিল থাকতে হয়। জাস্ট I just like it. So দর্শক, আপনাদের কেমন লাগছে বা লেগেছে এই গানটা অবশ্যই জানাবেন। আমার মনে হয় এটা আপনার এবার বের করা উচিত এবং মডেল হিসেবে আমি রেডি আছি সম্পূর্ণভাবে। না, অ্যাকচুয়ালি গান তো সুর, এটা যে মুডের বিষয়, তো সুরের যে টাইম, তারপর হচ্ছে কোনো দৃশ্য, কোনো মানুষ বা কোনো স্মৃতি, কোনো বিস্মৃতি, দুঃখ, বিষাদ, এই সমস্ত কিছু নিয়ে তো আসলে গান। তো এখন কথা বলতে আমার ভালো লাগছে এখন। তো রূপক অর্থে হয় না এমন যে একটা মানুষ আমার সাথে বসে আছে, তো তার কিছু গুণ থাকতেই পারে, থাকে না, এরকম থাকে, তো সেটা থেকে গান চলে আসে। দোষ, গুণ, হ্যাঁ, এই সিচুয়েশন সমস্ত সব কিছু মিলিয়ে একটা গান Right, তৈরি হয়। right. এজন্য বলি গান আমাদের জীবনের কথা বলে। যাক, আমরা পরের গেম সেগমেন্টে চলে যাই, আমরা বেশ গান শুনে ফেলেছি। আবার কোনো গেম, এবার একটা মজার গেম প্রশ্ন। তারপর চলে যাচ্ছি আমাদের হ্যাঁ। পরবর্তী গেম সেগমেন্ট, জনতা জানতে চায়। আপনার ফ্যান্স যারা রয়েছে, অডিয়েন্স যারা আছে, সবসময় শুনে দেখে আপনাদেরকে, তাদের কিন্তু অনেক প্রশ্ন থাকে, তাদের প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে। তেমন কিছু প্রশ্ন এখানে আছে, একটা করে স্টিকার তুলতে হবে এবং জনতাদের সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, এটা দেখছো তো সবাই, না অডিয়েন্স একদম সবাই এভাবে দেখে। থাকলে সবাই দেখবে। সো দেখি প্রথম জনতা যা জানতে চাই প্রশ্নটা কি। প্রথম প্রশ্ন না, জনতাদের প্রথম প্রশ্ন। শুধু দর্শক, আপনাদের প্রথম প্রশ্ন কি দেখি এখানে গুগল করে। ওকে, সংস, একটা আপনার পছন্দের গানের নাম বলুন। একটা পছন্দের গান তো অনেকই রয়েছে, তারপরেও বলছি জিন্দা শিরোনামে একটি গান বরবাদ সিনেমাতে আমি কম্পোজিশন করেছি, গেয়েছি, আমি সঙ্গীত পরিচালনা করেছি, এটি আমার খুব পছন্দের। একটু শুনি এক লাইন। আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি,
তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। বাহ, এটা সোমেশ্বর অলি ভাইয়ের লেখা, এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন এবার ঈশ্বর গানের জন্য। বাহ, দারুণ। পরের জনতা যা জানতে চাই, আচ্ছা, পরের প্রশ্নতে আমরা যাই। পরের প্রশ্ন যা জনতা জানতে চায়। না, খুব ইন্টারেস্টিং, ভাল লাগছে, কিন্তু আমার আগের সেগমেন্টে যে প্রশ্নের উত্তর দিতে পারিনি, এটা আমি কোনো কিছু না পারলে আমার খুব কষ্ট হয়। হ্যাঁ, কিন্তু এটা তো আসলে প্রোগ্রাম প্রডিউসারের আমাকে যদি একটু বলতো তাহলে আমি সত্যি সত্যি মেন্টালি ওকে। এরপর দেখছি মিউজিক ভিডিও, আপনার পছন্দের একটা মিউজিক ভিডিও। আচ্ছা, পছন্দের মিউজিক ভিডিও হচ্ছে আর যে নাটকে আমার একটা গান ছিল, আমার এবং সোহেল দয়ালের লেখা এবং আমার সুর করা, আমি তো আমার আছি শিরোনামে। এটিও ফারহান অভিনীত। এটার মিউজিক ভিডিও আমার খুব ভালো লাগে, পুরো সিনেমাটিক। পরের প্রশ্ন না, পরের প্রশ্ন হচ্ছে যে খায়রুবাসী, ও মাই গুডনেস, পারিসা এসছে, আমরা তো গিয়েই ফেললাম একদম। আগের প্রশ্নের মধ্যেই ছিল যে পারিসা সং আমরা পেয়ে গিয়েছি, চলে যায়। আচ্ছা, গুড। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। এরপরে জনতা যে জানতে চাই সেই প্রশ্নটা আমরা দেখব। খায়রুবাসী, আচ্ছা, কম্পোজার। ইয়েস, কম্পোজার কি হিসেবে কি বলবো এখানে? মানে আপনার কম্পোজ করা যে কোনো একটা গান বলতে পারেন। কম্পোজ করা বরবাদ সিনেমাতে আরেকটি গান আছে, সেটা হচ্ছে মহামায়া শিরোনামে। এটি আমার কম্পোজিশন করা, সুর করা, আপনারা শুনবেন, একটু শুনিয়ে দিই। আচ্ছা, এটিও সোমেশ্বর অলি ভাইয়ের লেখা, খুব দারুণ লেখেন সবাই, এদের মধ্যে সবাই জানে। একার জীবন আমার কাঁধে আমি বইতে আর পারছি না, বেকার মন আবেগে বাঁধে আমি বইতে আর পারছি না। এ কেমন ভালোবাসা কইতে পারছি না, মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে, আমি কে, আমি কে তো, মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে, আমি কে, আমি কে তো। চমৎকার, চমৎকার। থ্যাংক ইউ। পরের জনতা যা জানতে চাই সেই প্রশ্নে চলে যাব। ওকে দর্শক, আমরা এর পরের প্রশ্ন যাচ্ছি। খায়রুবাসী ফিল্ম সং। আচ্ছা, ফিল্ম সং আমি তো প্রায় 10টা ফিল্মে আমি প্লেব্যাক করেছি এবং বেশিরভাগই আমার সুর করা গান। তার মধ্যে 2টো ফিল্মের রিলিজ হচ্ছে, একটা বরবাদ আর একটা হচ্ছে যে নয়া মানুষ। বরবাদ ইতিমধ্যে দেখছি, নয়া মানুষের একটি গান খুব দারুণভাবে ছড়িয়ে গেছে। বিশেষত আমি লাইভে বসলে, টেলিভিশন লাইভে বসলে আমাকে অনেকেই ফোন দিয়ে বলে, শহীদুল্লাহ ফরাইজি স্যার বা যাই বলি, ভাইয়া বলি, ওনার দারুণ লেখা, আমার সুর করা জীবন শিরোনামে। এক লাইন শুনবো কি? গানটির মিউজিক করেছিলেন আমাদের মুশফিক লিটু ভাই। এ জীবন আমারে এ জীবন আমারে দিল শুধু ফাঁকি, এ জীবন আমারে দিল শুধু ফাঁকি, তবু কি আশায় বেঁচে থাকি, তবু কি আশায় বেঁচে থাকি, নিয়তির খেলা দিতে হয় মাসুল, চিরকাল হইলাম আমি তার খেলার পুতুল, এ জীবনে দুঃখ পাওয়ার কি আছে আর বাকি, তবু কি আশায় বেঁচে
থাকি তবু কি আশায় বেঁচে থাকি। চমৎকার। পরের প্রশ্নে চলে যাই। থ্যাংক ইউ। যেমনটা যা জানতে আচ্ছা, চাই। পরের প্রশ্নতে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে খায়রুল ওয়াসি। মিউজিক ডিরেক্টর। আচ্ছা, মিউজিক ডিরেক্টর। ওকে, ইতিমধ্যে বলে ফেলেছি আমার অনেক গানেরই মিউজিক ডিরেকশন আমার দেয়া। অনেকে জানে না, কারণ এই ডেসক্রিপশানগুলো অনেকেই পড়ে খুব কম। মানে বাংলাদেশের শ্রোতা ওনারা বেশি গান শোনেন। তো আমি চাই যে আড়ালে যারা কাজ করে, শুধু আমি না, যারা গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর, তাদের অনেক অবদান একটা গানের পেছনে, যে কোনো কিছু মানে ক্রিয়েটিভ কাজের পেছনে। তো এই তো মানে রিমার্কেবলি আমি যে গানের কথা বললাম একটু আগেই, বরবাদের জিন্দার, তো আমার মিউজিক ডিরেকশানেই করা। আরও অনেক গানে, যেমন একটু আগে বললাম যে ক্রাশ নাটকের যে গানটি আমি তো আমার আছি, মেলো রক টাইপস, ওটি ডিরেকশন আমার দেয়া। আরও অনেক গানই আছে যেগুলো কাজ চলছে। বাহ, বা দারুণ। পরের অদ্ভুত প্রশ্ন, যেগুলো হ্যাঁ। জনতারা জানতে চায় আপনাদের কাছ থেকে, দেখে নিব। ওকে, পরের প্রশ্ন হচ্ছে খায়রুল ওয়াসি। চোখলাল ওহো হ্যাঁ, চোখলাল কিসে, এই তো আরেকটা মিউজিক আমার মনে হয় এখন এই গানটা শুনতে হবে। ডিরেক্টর হিসেবে। আচ্ছা, চোখলাল কিসে আমার লেখা সুর করাও অলসো, এবং ডিরেকশন দিয়েছিলাম SD সাগর, মিউজিক অ্যারেঞ্জ করেছিল। এই গানটি মানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে, অডিয়েন্স হয়তো শুনেছে। আচ্ছা, সময়ত প্রডিউসার মঞ্জু ভাই, আজকের যিনি স্টেপ প্রেজেন্ট স্টার বাজ, এটার প্রডিউসার, প্রোডিউসারও। উনি আমাকে হঠাৎ একদিন ফোন দিলেন, মানে মঞ্জু ভাইয়ের ফোন। উনি একটা টেলিভিশন চ্যানেল ছিলেন, ফোন দিয়ে আমি কি ব্যাপার ভাই, কি ফোন দিয়ে কোনো লাইভ টাইপ বা কোনো কিছু বলতেছে কি, যে লাইভ তো অবশ্যই। বলে যে ওয়াসি তুমি কোথায়? আমি বললাম বাসায়, আমি তো বাসায় স্টুডিওতে। তো বললেন যে আমি তো কক্সবাজার আমি ঘুরছি, হ্যাঁ, তো তোমার গান দেখি যে ওই সব জায়গায় তোমার গান চলতেছে, লাইক ওই অটোতে ভাড়া করে কিছু ছেলেরা নাকি সবাই শুনছে। হ্যাঁ। তো তখন গানটা মানে সদ্য প্রকাশিত হলো আর কি, 2 সপ্তাহের মতো, একদম গরম গরম। একদম গরম গরম। এবং মানে কয়েক মিলিয়ন ভিউজ হয়ে গেল, সব জায়গায় ছড়ায় গেল। তো খুব ভালো লাগছিল ওটা, ওই ব্যাপারটা, মুহূর্তটা। কারণ মৌলিক গান যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা আমি বলবো যে মহান সৃষ্টিকর্তার মানে অবশ্যই অবদান, অনেক বড় একটা বিশাল ব্যাপার। যাক, এক লাইন শুনি। আচ্ছা, এক লাইন আমি শুনাই। আরে সুযোগ পায়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, সুযোগ পায়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। চমৎকার। পরের প্রশ্ন চলে আচ্ছা, যাই। যেমন আজকে তমা রশিদ আমাকে সুযোগ পেয়ে পিছে পিছে মারছে, যাই ওকে, আমি একটু গান শুনছি। হ্যাঁ গান, থ্যাংক ইউ। খায়রুস এডুকেশন। আচ্ছা, আমি শাখাতে শুরুতেই বলেছি আমার এইচএসসি হচ্ছে আমার গ্রাম থেকে, আমার জন্ম যেখানে ফরিদপুর মধুখালী, এবং এই এসএসসি করে এইচএসসি হচ্ছে BF শাইন কলেজ, এইচএসসি শেষ করে ঢাকা কলেজে গ্রাজুয়েশন করেছি, ইংরেজিতে গ্রাজুয়েশন করেছি। চলে যাই Okay. পরের প্রশ্নে। আচ্ছা, সঙ্গীতের কথা যদি বলি, সঙ্গীত এডুকেশনের সায়ানটে তো আমি দীর্ঘ 7 বছর তালিম নেওয়ার পর হচ্ছে শিক্ষকতা করছি, ওখানে আমাকে অ্যাজ এ মিউজিক টিচার হিসেবে নিয়োগ দিয়েছে। থ্যাংক ইউ। তারপরের প্রশ্নে চলে যাই। অবশ্যই মেন্টর। মেন্টর নিয়ে অলরেডি বলে ফেলেছেন, হ্যাঁ। অনেক মেন্টর, মা থেকে চাচা থেকে। জি, যারা আমাকে মেন্টরিং করেছে জীবনে, আমি সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা এবং সালাম। পৃথিবীর অনেক দেশেই অনেকেই রয়েছেন আমার ছোটোবেলা থেকেই আমার জীবনে অনেক অবদান রেখেছেন। আসলে সবার নাম বলা তো মানে সম্ভব নয়, তারপরেও যারা করেছেন তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আর আমি অ্যাজ এ মেন্টর যদি থাকি, আমি অ্যাজ এ মেন্টর সম্প্রতি একটা কম্পিটিশান ছিল মাছরাঙা টেলিভিশনে, একটা সান ফাউন্ডেশনের উদ্যোগে, হচ্ছে ম্যাজিক বাউলিয়ানার দীর্ঘ প্রায় 5-6 মাসের একটা জার্নি ছিল, যেখানে আমি জাজ ছিলাম প্রথমে অডিশন রাউন্ডে, তারপর সেখান থেকে সরাসরি গ্রুমার, তারপর মেন্টর হিসেবে আমরা ওখানে ছিলাম 51 দিন, এই তো বিরুলিয়াতে।
আর আরও আরও মেন্টরিং বা গ্রুমিং করেছি, যেমন খুদে গানরাজের ছিল, আবার চ্যানেল আই সেরা কণ্ঠের জাজের ছিলাম। ওকে ওকে, এই এবার লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোশ্চেন হচ্ছে, ওকে দেখছি লাস্ট কোশ্চেনটা কি, সেটা হচ্ছে ফ্যামিলি। পরিবারে কে কে আছে? হ্যাঁ, পরিবারে হচ্ছে আমার মা, বাবা, বড় ভাই এবং আমার ছোট বোন। আমরা 2 ভাই 1 বোন। বড় ভাই হচ্ছে উত্তরাতেই স্কুলে জব করেন, স্কুল অ্যান্ড কলেজ, ডিপিএস স্কুল অ্যান্ড কলেজ। এখন নামটা চেঞ্জ হয়ে, আমি নামটা ভুলে গেছি, কিছুদিন আগে চেঞ্জ হয়েছে, যাই হোক। আর এবং ব্রিটিশ কাউন্সিলেও জব করেন খণ্ডকালীন সিলেটে। আমার ছোট বোনও ব্রিটিশ কাউন্সিলে জব করেন, ও হচ্ছে ঢাকাতে। এই দারুণ। জনতারা যা হ্যাঁ, যা sure. জানতে চায় তা আমরা জেনে গিয়েছি। এবার আমরা অন্য একটা সেগমেন্টে যাব। শিওর। দর্শক চলে যাচ্ছে এই পর্যায়ে আমাদের মূল একটা গেম সেগমেন্ট। ছোট একটা মজা হবে, আপনাকে আমি একটা ঝুড়ি দিব, আচ্ছা, ঝুড়ি। এরপরে এই বাহ। বলে যত বল আছে ঝুড়িতে ঢেলে ফেলুন। আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছিলাম যে আগে থেকে এই যে অনেক মানে অনেক কালারের হ্যাঁ, এগুলো বল। সব ঝুড়িতে দিন। মানে আমি কি করব, ঝুড়িতে ঢেলে দিব? নিয়ে নিন, আচ্ছা, হ্যাঁ। ঢেলে দেওয়া কি খেলা নাকি এর না মধ্যে না থেকে? না, এরপরে ও আচ্ছা, ওকে। এই যে এত ইজিলি নিজের হাত দিয়ে বলে সব বলগুলো ঝুড়িতে নিলেন, এবার পরে কষ্ট ফেলাটা করে কঠিন না? হ্যাঁ এখানে দিতে হবে, এরকম। টেবিলে একটা ড্রপ করে আচ্ছা, এটা বলে এটা আমি দিতে হবে। এখানে রাখি, সরি। ওকে, আমরা স্টার্ট করছি। কি এবং করতে হবে? একই সাথে- একটা করে এভাবে রাখবো নাকি ড্রপ না করে? না, ড্রপ করে এই ঝুড়িটা হাতে নিয়ে নিন, এবার আচ্ছা। টেবিলে একটা ড্রপ করে বলে বলগুলো ফেলুন এবং প্রশ্নের উত্তর দিতে হবে। ও আচ্ছা, একসাথে দুটো না? একদম চলি তাহলে স্টার্ট। কিন্তু আমার ব্রেন খুব কম কাজ করে, কারণ আমি যে কাজটা করি খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি কোনো তো। সমস্যা নেই, দেখা যাক। Okay. ওকে, 1 2 3 স্টার্ট। আপনি খেলতে থাকুন, আমরা প্রশ্ন করে ফেলবো। আচ্ছা, স্টুডিও নাকি স্টেজ, কোনটা বেশি পছন্দ আপনার? স্টেজ। চা না কফি? চা। সকাল না রাত, কখন বেশি ভালো হয় গান? রাতে। লাইভ পারফরমেন্স না রেকর্ডিং? লাইভ পারফরমেন্স। ওকে, রোমান্টিক গান নাকি স্যাড গান? স্যাড। ওকে, নিজের গান শুনে অনেক বেশি খুশি হন নাকি ক্রিটিক্যাল হয়ে যান? আমি খুশি হই নিজের গান শুনেই। এক টেকে রেকর্ড না অনেক টেকে রেকর্ড? এক থেকে রেকর্ড অনেকবার করছি। সোলো না কোল্যাব? সোলো। পুরনো গান না নতুন গান? নতুন গান। নিজেকে এক শব্দে বলুন। ওয়াসি। পছন্দের খাবার? সাদা ভাত, ডাল, ডিম, ছোট মাছের তরকারি। পছন্দের ঋতু? পছন্দের ঋতু শীতকাল। 3টা হয়েছে, মাত্র। বাকিগুলো হয়নি, কোনো সমস্যা নেই। আপনি 3টে পেরেছেন, এই জন্য একটা পুরস্কার আছে। 3টা হলো, কেমন হলো? আরো বেশি হওয়া উচিত ছিল। না, এটা একটু কঠিন গেম, কথা বলা প্লাস এটা করা দুটো একসাথে আসলে হয় না। ভাই, এবার আপনার কাছে জানতে চাই, যদি আপনি সঙ্গীত শিল্পী না হতেন তাহলে কি হতেন? ক্রিকেটার না হলে ফুটবলার। কেন? কারণ ছোটবেলা থেকে আমার খেলা মানে খেলাধুলায় আমি খুব ভালো ছিল আমার। অনেক পুরস্কার আমি পেয়েছি। আচ্ছা, সো হয় ক্রিকেটার হতেন না হলে ফুটবলার হতেন। অনেক নতুন শিল্পী আসছে যারা গান গাইতে চায়, তাদেরকে কি বলতে চান? ওই একটাই উদ্দেশ্য, মানে একটাই আমার মানে কি বলবো, যে সাজেশন, যেটা আমিও ফলো করি, চর্চা করতে হবে প্রতিনিয়ত, এছাড়া কোনো উপায় নাই। একদম, এবং সঠিক গুরুমুখী বিদ্যা তো সঙ্গীত। একদম ঠিক। আমরা আয়োজনের একেবারে শেষ প্রান্তে আছি, আমাদের দর্শক যারা আছে তাদের কিছু বলতে চান? দর্শকদের একটাই কথা শুধু, যে আপনারা যারা আমাদের গান নিয়মিত শুনেন, যারা আমাদের নিয়মিত শ্রোতা এবং এই অনুষ্ঠানের শ্রোতা, যে বিশেষত স্টেপ প্রেজেন্ট এবং স্টার বাজের, এটার জন্য আপনারা অবশ্যই শুভকামনা রাখবেন। আর স্পেশালি আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থ থাকি, সুস্থধারার সঙ্গীত যেন আপনাদেরকে মানে উপহার দিতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ তমা আপু, প্রথম আপনার সাথে বসা। আর এর প্রডিউসার এইসব প্রোগ্রামের মঞ্জু ভাইকে ধন্যবাদ।
ক্যামেরার পেছনে কলাকুশলী যারা রয়েছেন, এই টিমে যারা রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা অনেক অনেক ভালো থাকবেন। Step, 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 step is our stress. Shabba Rise, super fit. Step, 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 super hit. আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আজকের এই আয়োজনে এসেছেন। এবার একটা প্রশ্ন করতে চাই, শেষ প্রশ্ন। এই যে গানের মানুষ, সবসময় গান গাইতে হয়, কখনো দাঁড়িয়ে কনসার্ট করতে হয়, কখনো অনেক দৌড়াদৌড়ি করে অন টাইমে রেকর্ডিংয়ে পৌঁছাতে হয়, সব কিছু ভিড়ে সব কিছুর যত্ন নেওয়া হলেও একটা জিনিসের যত্ন নেওয়া হয় না, সেটা হচ্ছে আমাদের নিজেদের শরীরের পায়ে। পা ব্যথা করে না আপনার? পা ব্যথা করে, হ্যাঁ পা তো ব্যথা করে অবশ্যই, কারণ যেহেতু অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শো করি, রেকর্ডিং করি বা ওয়েট করি, তো অবশ্যই পা ব্যথা করে। ডেফিনেটলি। এই জন্য আপনাদের জন্য একটা সলিউশন আছে আমার কাছে, স্টেপের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। ওয়াও, এটা দেখে খুব ভালো লাগলো। স্টেপ তো অবশ্যই আমাদের শুয়ের একটা দারুণ একটা ব্র্যান্ড, এবং দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে খুব দ্রুত একটা দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে স্টেপ। আমি নিজেও স্টেপ থেকে এর আগে আমি শু মানে ইয়ে করেছি, কেনাকাটা করা হ্যাঁ হয়েছে। কেনাকাটা করেছি। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। দর্শক, এই ছিল আমাদের আজকের গ্ল্যামার্সের পর্দায় স্টেপ প্রেজেন্ট স্টারবাজ। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে আপনাদের পছন্দের অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।